ফ্যাসিবাদের পতনের পর এবার বাংলা নববর্ষ উদযাপনে ছিল ভিন্ন আমেজ, আয়োজন আর নতুনত্ব। বর্ষবরণে নতুন বাংলাদেশের প্রত্যাশায় সব শ্রেণী পেশা ও জনগোষ্ঠীর মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগে দেখা যায়নি। অভিনব আয়োজনের মধ্যে ছিল চীন সরকারের শুভেচ্ছায় বর্ণিল ড্রোন শো। রাজধানীর আকাশে ফুটিয়ে তোলা হয় জুলাই গণঅভ্যুত্থানের আখ্যান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি সহ বিভিন্ন বিষয়। আর এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজমিন হাসান। এবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় বুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, রাতে সিন্ডিকেট সভায় ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত। বৃষ্টি না হওয়ায় বিভিন্ন জেলায় বোরোর আবাদ ব্যাহত, সেচে বাড়তি খরচে চাপের মুখে কৃষক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। বহিষ্কৃত শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা এবং ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্তে কি বলছেন সাধারণ শিক্ষার্থীরা? গতকাল রাতে আসলে ১০১তম সিন্ডিকেট সভায় যে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে তাদের নাম এখন পর্যন্ত প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতএব এই ছাত্রদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এবং তারপরও তবে সাধারণ যে শিক্ষার্থীরা তারা গত দুদিন ধরে যারা কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছিলেন হল খুলে দেওয়ার দাবিতে, সেই শিক্ষার্থীরা তারা বলেছেন যে তারা এই প্রশাসনের এই সিদ্ধান্তকে তারা একটি বলেছেন যে প্রহসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা এটার প্রতিবাদ জানিয়ে আজকে দুপুর ১২টাতে ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে তারা একটি বিক্ষোভ করবেন এবং সেই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি তারা ঘোষণা করবেন। গতকালকে আসলে দুপুরের পর থেকে আসলে সিন্ডিকেটের সভা হয় এবং গভীর রাত পর্যন্ত এই সিন্ডিকেটের সভা শেষ হয় এবং সিন্ডিকেট সভা যখন চলেছে তখন সিন্ডিকেট সভার স্থলের বাইরে প্রশাসনিক ভবনের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করেছেন এবং সিন্ডিকেট সভা শেষে তারা প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য, প্রশাসনের নজর কাড়ার জন্য তারা হ্যান্ড মাইকেও কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো সেই প্রশাসনের পক্ষ থেকে কোনো শিক্ষক বা কোনো সদস্যই কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো কথা বলেনি। মূলত তারা ১৩ তারিখে তারা পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী দুপুরবেলা তারা ক্যাম্পাসে প্রবেশ করেন এবং ক্যাম্পাসে প্রবেশ করার পর তারা শিক্ষকদের সঙ্গে সেখানে কথা বলেন এবং সেখানে যে সকল হল প্রভোস্টরা উপস্থিত ছিলেন তাদেরকে তারা জানান যে তারা হলে অবস্থান করতে চান এবং তারা তাদের যে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার কারণে তাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি লাঘবে তারা অতি দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু সহ তাদের যে পূর্বের ৬ দফা দাবি ছিল সেই ৬ দফা দাবি তারা বাস্তবায়নের জন্য দাবি জানান। কিন্তু প্রভোস্টের পক্ষ থেকে দেখা যায় যে তারা একটি লিখিত অভিযোগ আবেদন তারা শিক্ষার্থীদের কাছ থেকে নেন, কিন্তু তাদেরকে আসলে কোনো সদুত্তর দিতে পারেননি। সেই ১৩ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত শিক্ষার্থীরা তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন এবং রাতভর এবং সারা দিনই তারা সেখানে অবস্থান করছেন এবং তারা যে বাড়ি থেকে যে ব্যাগ এবং জামা কাপড় নিয়ে আসছিলেন সেগুলো নিয়েই তারা সেখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে আজকে দুপুর ১২টাতে তারা বিক্ষোভ করবেন এবং বিক্ষোভ শেষে তাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচি তারা জানাবেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তাদের সেই সিন্ডিকেট সভার মাধ্যমে যেটি জানিয়েছে যে আগামী ২রা এপ্রিল তারা হল খুলে দিবেন এবং ৪ঠা মে থেকে মূলত আসলে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম সেই একাডেমিক কার্যক্রম শুরু হবে। মূলত ১৮ই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ ছিল। সেই বিক্ষোভ সমাবেশে ছাত্র দলের নেতাকর্মীরা বহিরাগতদেরকে নিয়ে হামলা জারি করেছে এবং সেই হামলায় আসলে শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে, এমনটাই দাবি ছিল সাধারণ শিক্ষার্থীদের। তবে পাল্টা দাবি ছিল ছাত্রদলের। ছাত্রদল বলেছে যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আসলে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির তারা মূলত আসলে এই তাদের উপরে পাল্টা হামলা করেছে, এরকম পাল্টাপাল্টি অভিযোগ ছিল। এবং তারপরে আমরা দেখেছি যে ১৯ তারিখে সাধারণ
সাধারণ শিক্ষার্থীরা তারা সমস্ত ক্লাস বর্জন করে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন তারা দিয়ে দেয়। এবং সেদিনই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা হয়, সেই সিন্ডিকেট সভা থেকেই মূলত আসলে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এবং এরপর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু 6 দফা দাবি জানায়। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক তার পদত্যাগ সহ 6 দফা দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যেতে থাকে। এবং 23 ফেব্রুয়ারিতে তারা ঢাকাতে প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া নিয়ে একটি লিখিত আবেদনও করে। এবং এরপরে দেখা যায় যে 25 তারিখে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একটি সভায় হলও বন্ধ করে দেওয়া হয় এবং অনির্দিষ্টকালের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় 23 ফেব্রুয়ারি। এবং 23 ফেব্রুয়ারি হল বন্ধ থাকার পরে পুরো ক্যাম্পাস বন্ধ ছিল। 13ই এপ্রিল সাধারণ শিক্ষার্থীরা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে গ্রুপগুলো রয়েছে সেখান থেকে তারা আগে থেকেই বলছিল যে 13ই এপ্রিল তারা ক্যাম্পাসে প্রবেশ করবেন এবং তাদের একাডেমিক কার্যক্রম হলে থাকার যে দাবি সেই দাবি নিয়ে তারা ক্যাম্পাসে প্রবেশ করবেন। এবং 13ই এপ্রিল আমরা দেখি যে দুপুর 2টার দিকে সাধারণ শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে তারা জড়ো হন এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে কথা বলেন এবং তারপর তারা আইডি কার্ড দেখিয়ে হলের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেন এবং প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান করেন। সমস্যা খুব দ্রুতই সমাধান হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সিন্ডিকেট সভায় 60 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। চট্টগ্রামের এনায়েত বাজারে মালিপাড়া বস্তির আগুনে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস 5টি ইউনিট। পুড়ে গেছে 20টি ঘর। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। আগুনের ঘটনায় 20টি ঘর পুড়ে গেছে। আর কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা, কি বলছে ফায়ার সার্ভিস? আজকে সকাল ফজরের নামাজের পর অর্থাৎ সকাল 5:30টার দিকে মূলত এই আগুনের সূত্রপাত হয় এবং এরপরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে এই আগুন প্রায় 1 ঘন্টার চেষ্টায় নেভায় এবং এর মধ্যে আমরা দেখছি যে এখানে সেমি পাকা কাঁচা ঘর মিলিয়ে অন্তত 30টির মতো ঘর একেবারেই সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং ঘরের ভেতরে থাকা যে সমস্ত আসবাবপত্র, টিনের চালা বা অন্যান্য জিনিসপত্র, কাপড় চোপড়, বাসনকোসন থেকে শুরু করে প্রায় সব কিছুই হারিয়েছে এখানকার বাসিন্দারা। এবং স্থানীয়রা যেটি বলছেন যে মূলত ভোরে দিকেই আগুনটি লাগায়, সে সময় আসলে বেশিরভাগ মানুষই ঘুমিয়েছিলেন, তারা আসলে ঠিক টের পাননি এবং এর ফলে যেটি হয়েছে যে খুব দ্রুত আগুনটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এবং আমরা দৃশ্য দেখতে পাচ্ছেন যে খুব ছোট্ট একটি জায়গার মধ্যে অনেকগুলো ঘর এখানে, অর্থাৎ অত্যন্ত সংকীর্ণ জায়গার মধ্যে এই ঘরগুলো অবস্থিত এবং রেলওয়ে কলোনির পাশেই এখানে এই সমস্ত ঘর এবং যে কারণে ফায়ার সার্ভিসের যেটি বলছে যে তাদের এই জায়গাটিতে এসে আগুন নেভানোটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ এখানে মানে গাড়ি আসার মতো রাস্তা নেই এবং অনেক দূরে গাড়ি রেখে তাদেরকে মূলত এই পাইপ দিয়ে এই আগুন নেভাতে হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই এলাকার আশেপাশে মানে অর্থাৎ পানির কোনো রিজার্ভার নেই বা কোনো জলাধার নেই, যে কারণে এটি একটি বড় সমস্যা বলে তারা চিহ্নিত করেছে যে এই এলাকা মানে এক্ষেত্রে আগুন নেভানোটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো আমরা দেখছি যে এখানে যারা তাদের মানে এই ঘরবাড়ির আগুনে পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তাদের প্রায় সর্বস্ব নষ্ট হয়ে গেছে। তারা স্বভাবতই অত্যন্ত হতাশ এবং অনেকেই এখানে আমরা দেখছি যে কান্নাকাটি করছেন এবং আশেপাশে সাধারণ যারা অন্যান্য প্রতিবেশীরা আছেন তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আর এবং এখানে এখন এই মুহূর্তে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ যদিও এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বের করা সম্ভব হয়নি, তবে এখানে আসলে কিছুটা সময় লাগবে এবং এখানে যারা ঘরবাড়িতে আগুনে পুড়ে গেছে তাদের আমরা দেখছি যে বেশিরভাগ মানুষই আসলে কোনো আসবাবপত্র বা তাদের মূল্যবান যন্ত্র যে জিনিসপত্র কিছুই বের করতে পারেনি, কারণ খুবই একেবারে ঘিঞ্জি একটি জায়গায়, একেবারে গায়ের সাথে গা লাগানো একটি পরিবেশে আসলে এখানে এই ঘরগুলো ছিল। অর্থাৎ আগুন এত দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে যে জীবন নিয়ে বের হওয়াটাই এখন এখানে সব মানে তখন একটা বড় চিন্তা ছিল। আমরা দেখছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ধ্বংসস্তূপের মাঝখানে ঘরের আলমারি থেকে শুরু করে কারো কারো হয়তো খুব প্রিয় সাইকেল এবং অন্যান্য, এখন আসলে ধ্বংসস্তূপের ভেতর কি আছে কি না আছে সেটি আসলে এখানে যারা বসবাসকারীরা আছেন তারা খুঁজে বের করার চেষ্টা করছেন, খুঁজছেন। আর এই অবস্থায় যদি একটু বলি যে আসলে খুবই সংকীর্ণ একটি জায়গার মধ্যে এই ধরনের বসতি, এটি শুধুমাত্র এই এলাকায় আছে বিষয়টি এরকম না। চট্টগ্রামের আরো অনেক জায়গায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা বা মেট্রোপলিটন এলাকার মধ্যে
অনেকগুলো জায়গা আসলে মূলত এরকম সংকীর্ণ জায়গায় অবস্থিত এবং সেখানে আগুন লাগলে আগুন নেভানোর সঠিক কোনো ব্যবস্থাপনা নেই, প্রয়োজনীয় জলাধার নেই এবং ফায়ার সার্ভিসকে অত্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এই সমস্ত আগুনগুলো নেভানোর জন্য। আমরা দেখেছি যে শুধুমাত্র যে আবাসিক এলাকা বা এই সমস্ত ছোট ছোট যেখানে নিম্ন আয়ের মানুষজন বসবাস করে তাদের এলাকাগুলোতে এই অবস্থা, বিষয়টা সেরকম না। এখানে মূলত অনেকগুলো আবাসিক এলাকা, সে আমরা বেশিরভাগ আবাসিক এলাকায় আসলে ফায়ারের যে অর্থাৎ যে বিল্ডিং কোড মেনে ফায়ার সার্ভিসের যে নিয়ম মেনে ঘরবাড়ি তৈরি করার বিষয়টি সেটি তারা করতে পারে না বা করে না। মূলত সিডিএর অনুমতি বা অনুমোদন নেওয়ার জন্য যতটুকু দরকার সেই কাজটি তারা করে, তো যার ফলে আসলে ক্ষয়ক্ষতি এড়ানোটা একটা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা রোজার মধ্যেও দেখেছি যে আমরা রোজার মধ্যেও দেখেছি যে আমরা চট্টগ্রামের টেরিবাজারে একটি বিপণী বিতানে আগুন লেগেছিল। সেখানে আসলে আমরা সেখানেও দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যে একটা বড় জায়গায় জুড়ে এই আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস তখনও যথেষ্ট ব্যাক পেতে হয়েছে, কারণ সেই টেরিবাজারের যে মার্কেটগুলো এত ঘিঞ্জি অবস্থা আছে সেখানে আসলে ফায়ার সার্ভিস পৌঁছানোটা একটা কঠিন ব্যাপার। আমরা দেখছি যে এই পরিস্থিতিতে অর্থাৎ এই যে ভবনগুলো পরস্পরের গা ঘেঁষে বানানো বা স্থাপনাগুলো বানানো, এই পরিস্থিতিতে যারা মূলত এগুলো মনিটরিং করবেন অর্থাৎ ফায়ার সার্ভিস অথবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের আসলে খুব বেশি তদারকিও আসলে আমরা দেখিনি। আমাদের সাথে আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে তার এই আজকের আগুনে তিনি বেশ ক্ষতির মুখে পড়েছেন। আপনারা আসলে মানে কিভাবে আগুনটা লেগেছিল কোনো বোঝা গেছে? নিচে পূজা দেয় তারা ঘরত, তো পূজার মোমবাতি আছে না আসনের ভিতরে রাখিয়া দেয়, এটা মনে হয় কাটিয়া পড়ছে। তখন তো 4টা বাজে, আমি বুড়াইতে ভাত খাইয়া ফজরে ভাত খাইয়া তাজ্জতের নামাজ পড়ছি, তাজ্জতের নামাজ পড়িয়া তখন বুড়ো হয়ে যাইতেছে, আজানো পরে নাই। আমি কদ্দুর কাটতুই দেওয়াল গড়িতে এলাম পড়লে আমি ওইটা ফজর নামাজ পড়বো। তখন বাজে 4:10, আমি শুইছি। এর মধ্যে রুবেলের সিকুর দিছে, সিকুর দিয়ে কয় যে আগুন আগুন আগুন। তো আমরা 3জন বাড়িছি, এই বাইরনের ভিতরে আমার ঘর বাজে গেছে। আপনার এমনি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এখানে? আমার 3 লাখ টাকার উপরে গেছে। আসলে যেমনটা শুনছিলেন যে এই ভুক্তভোগী তারই নিজের এখানে ঘরের ভিতর থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে এবং তিনি নিজে যেটি দাবি করছেন যে তার অন্তত 3 লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে। এরকম অন্তত 30-35টির মতো ঘর এখানে ভাড়া ঘর এখানে ছিল এবং প্রায় সবগুলোই ভস্মীভূত। আপনারা ছবিতেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো ঘরেই আসলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো আসবাবপত্র বের করা যায়নি এবং আমরা দেখছি যে খুবই সংকীর্ণ জায়গার মধ্যে এই ঘরগুলো থাকার কারণে আসলে যখনই আগুন লেগেছে তখন এখান থেকে জীবন নিয়ে বের হওয়াটাই একটা বড় বিষয় ছিল এখানকার স্থানীয়দের মধ্যে। তো যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 1 ঘন্টার মধ্যেই আসলে এই আগুনটি নির্বাপন করা সম্ভব হয়েছে, কিন্তু তার আগেই আসলে একটা বেশ বড় একটি এলাকা জুড়ে এই আগুন তার যে ধ্বংসের চিহ্ন সেটি রেখে গেছে। যে কথাটি বলছিলাম যে আসলে চট্টগ্রাম মহানগরীতে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা নিয়ে আমরা খুব একটা বেশি তদারকি আমরা দেখি না। আমরা বিভিন্ন সময়ে যখনই কোনো ছোট বড় দুর্ঘটনা ঘটে তখনই ওই এলাকা কেন্দ্রিক ফায়ার সার্ভিস বা সিডিএর কিছু তোড়জোড় দেখি, কিন্তু সেটি আসলে বড়জোর 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আপনারা জানেন যে চট্টগ্রামে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এবং এখানে আবাসিক এলাকার পাশাপাশি অনেকগুলো শিল্প কারখানা এবং যেহেতু বন্দরনগরী এখানে অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানও আছে, কিন্তু এই শিল্প কারখানাগুলো বা এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অথবা আবাসিক এলাকাগুলোতে আমরা আসলে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থার ব্যবস্থাপনা খুব একটা আমরা দেখিনি। যখনই দুর্ঘটনা ঘটে তখনই এগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং সেই অবস্থায় আমরা দেখেছি যে আলোচনা শুরু হলে তাৎক্ষণিক কিছু তদারকি বা তোড়জোড় শুরু হয় এবং এটি আসলে আমরা দেখেছি যে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায় এবং এই পরিস্থিতিতে যারা তদারকি করবেন তাদের তদারকির আসলে কোনো কর্তৃপক্ষ আছে কিনা বা এখানে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারা বলছেন তাদের তদারকির জন্য আসলে একটি কর্তৃপক্ষ দরকার যারা মূলত তাদেরকে তাগাদা দিবেন যে চট্টগ্রাম শহরে এই ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা বা অগ্নি নির্বাপন নিয়ে কাজ করার জন্য তাগাদা দেবেন। আমরা গত কয়েক বছর আগে লক্ষ্য করেছি যে চট্টগ্রাম শহরে ওয়াসার যে পানির লাইন
ওয়াসার পানির লাইন বসানোর সময় এখানে ওয়াটার হাইড্রেন্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই ওয়াটার হাইড্রেন্টের যে চাপে পানি সরবরাহ করা দরকার ওয়াসার সেই চাপে সেখানে পানি সরবরাহ করতে পারছে না, যে কারণে ফায়ার সার্ভিস বলছে যে এই হাইড্রেন্টগুলো বসিয়ে আসলে কোনো লাভ হয়নি, অর্থাৎ সেখান থেকে পানি ছিটানোর জন্য যে ধরনের ব্যবস্থাপনা সেটি নেই। ফলে মানে কিছু আমরা রাস্তার মোড়ে মোড়ে কিছু হাইড্রেন এমনিতেই দেখি, এটা অনেকটা আলংকরিক অবস্থায় দেখি, কিন্তু সেটি আসলে কোনো কাজে আসছে না। তো এর মধ্য দিয়ে আসলে চট্টগ্রাম সিটি মতো একটি মেট্রোপলিটন শহর, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বা বাণিজ্যিক রাজধানী, সেটির এই অগ্নি নিরাপণ ব্যবস্থা বা এই সামগ্রিক অবস্থার মধ্য দিয়ে আসলে আমরা আপনার কাছে আবার আসবো অনুপম শীল, ধন্যবাদ। চট্টগ্রামের এনায়েত বাজারে মালিপাড়া বস্তির আগুন লেগেছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে এ মন্তব্য করেন তিনি। বিমানবন্দরে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবারের বৈশাখ অতীতের জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে। গেল 6 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। 2015 সালে কারাবন্দী অবস্থায় বিএনপি মহাসচিবের ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। প্রতি বছরই তাকে পরীক্ষার জন্য সেখানে যেতে হয়। এবার ফ্যাসিস্ট মুক্ত পয়লা বৈশাখ উদযাপন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিতে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল স্বৈরাচারীরা। সোমবার এনসিপির পয়লা বৈশাখের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আগামীতে বাংলা নববর্ষকে জাতীয় উৎসবে রূপ দেওয়ার আশা প্রকাশ করেন তিনি। নাহিদ জানান, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল তা এখন আর সমানভাবে ধারণ করা হচ্ছে না। এর আন্দোলন কেবল ব্যক্তি বা দলের জন্য নয়, বরং রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য। তিনি জানান, গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগুচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন অবশ্যই সেটা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। সতেরো বছর পর রমনা পার্কের রানী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। বাংলা নববর্ষ উপলক্ষে জাসাসের আয়োজনে ছিল দেশীয় ও ব্র্যান্ডের গান। সোমবার সকাল থেকে বিকেল 6টা পর্যন্ত চলেছে নববর্ষের আনুষ্ঠানিকতা। গান কবিতা পরিবেশন করেন জাসাস শিল্পীরা। আবহমান বাংলার নানা সংস্কৃতি উঠে আসে গানে গানে। গেয়েছেন আর্ক ব্যান্ডের হাসান, কনক চাপা, বেবি নাজনীন, কুদ্দুস বয়াতি সহ অনেকে। কক্সবাজারের মহেশখালীতে কথা কাটাকাটির জেরে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার উত্তর নলবিলা দরগাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রশিদ আহমেদের কালারমাঠছড়া ইউনিয়ন বিএনপি সদস্য ও 1 নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনীতি নিয়ে তর্কের এক পর্যায়ে ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমিত ইকবাল ও তার ভাই কামরুল রশিদকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে। সেখান থেকে কামরুলকে ধরে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেন তারা। বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এতে ফসল বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে। খরার কারণে অতিরিক্ত সেচের ব্যবস্থা সহ বাড়তি উৎপাদন খরচে চাপের মুখে কৃষক। আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল হক, খরার কারণে কী ধরনের প্রভাব পড়েছে এবং কৃষকরা কিভাবে মোকাবেলা করছেন এই সংকট? শীত শেষের পর থেকে এখন পর্যন্ত মেহেরপুরে মাঝারি থেকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হয়ে গেছে, অর্থাৎ
এই পুরো শুষ্ক মৌসুম হয় তীব্র রোদের তাপে খরার তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে প্রচন্ড রোদের কারণে মাটি শুকিয়ে যাচ্ছে এবং বোরো মৌসুমে শুরু থেকে শুষ্ক আবহাওয়া থাকায় বোরো চাষিরা বাড়তি সেচ দিয়ে বোরো ধান রোপণ করেছিল, কিন্তু পরবর্তী সময়ে অনাবৃষ্টির কারণে প্রাকৃতিক যে বৃষ্টি সেটি না হওয়ার কারণে কৃষকরা বাড়তি সেচ দিয়ে এই বোরো ধান এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে। বিশেষ করে সম্প্রতি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে মেহেরপুর উপর দিয়ে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রার কাছে যে কৃষি বিভাগ বলছে বোরো ধান বিশেষ করে রাত্রে 18 ডিগ্রি এবং দিনের বেলায় 36 ডিগ্রি পর্যন্ত সহনীয়। এই তাপমাত্রা থাকলে ধানের ফলন মোটামুটি একটু ভালো হয়। তবে এর বাইরে যদি অতিরিক্ত তাপমাত্রা চলমান থাকে সেই ক্ষেত্রে ধানের চিটা হওয়া অথবা হিট শকে আক্রান্ত হতে পারে। সেই ক্ষেত্রে কৃষকদের ধানের যে কাঙ্ক্ষিত ফলন সেটি নাও হতে পারে। সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে বলা হচ্ছে শুষ্ক মৌসুম হয় এখন একদিন পর পর বোরো খেতে পানি দিতে এবং এই পানিটা জমিয়ে রাখতে হবে যাতে দ্রুত পানি নিষ্কাশন না হয়ে যায়, না হলে যে তাপদাহ বা প্রচন্ড খরা চলছে এই খরার কারণে ধানের যে কাঙ্ক্ষিত ফলন সেটি ব্যাহত হবে। তবে কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বোরো ধান এমনিতেই বোরো ধানের সেচ বেশি লাগে এবং এই বছর যেহেতু অনাবৃষ্টির কারণে অনেকটাই একদিন পর পর সেচ দিতে গিয়ে তারা যে বাড়তি যে সেচ খরচের মুখে পড়তেছে, বিশেষ করে যারা ডিজেল চালিত শ্যালো ইঞ্জিন দিয়ে যেসব এলাকায় বোরো ধান চাষ করা হচ্ছে তাদের খরচ অনেকটাই বেশি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কম খরচ হচ্ছে মূলত সোলার সেচ ব্যবস্থায় এবং বিএডিসির সেচ ব্যবস্থায়। তো এদের খরচ কম হলেও বিভিন্ন জেলার যে উঁচু এলাকাগুলো আছে সেসব এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত পানিতে উঠতে খুব ধীর গতি হচ্ছে, কারণ আগে যেখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো 1 বিঘা জমি যে সেচ দিতে সেখানে এখন 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সময় লাগছে। অর্থাৎ এইবারে বোরো মৌসুমে প্রত্যেকটা কৃষক যার ধান রোপণ থেকে শুরু করে এবং ধান সংগ্রহ পর্যন্ত প্রায় 36 থেকে 40টি পর্যন্ত অতিরিক্ত সেচ দিতে হবে কৃষকদেরকে। এতে কৃষকদের যে খরচ সেই খরচের পরিমাণ সমপরিমাণ দাম না পেলে মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজউল হক। চট্টগ্রামে কিডনি ফাউন্ডেশনে যুক্ত হলো আরও 25 শয্যা ডায়ালাইসিস সেবা। এছাড়াও যুক্ত হয়েছে 2টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ডায়ালাইসিস সেবার উদ্বোধন করেন। মেয়র বলেন, ব্যয়বহুল কিডনি চিকিৎসায় এমন উদ্যোগ রোগীদের স্বস্তি দেবে। এখানে একসঙ্গে 25 জন রোগী সেবা নিতে পারবেন। এছাড়া রোগীরা অর্ধেকের কম খরচে ডায়ালাইসিসের সুযোগ পাবেন বলে জানান শাহাদাত হোসেন। ডায়ালাইসিস সেবায় গুণগত মান ধরে রাখা এবং রোগীদের উন্নত সেবা দিতে কিডনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটিকে আহ্বান জানান মেয়র। ডলারের দাম দ্রুত বাজারের ওপর ছেড়ে দিতে বাংলাদেশের ব্যাংককে চাপ দিচ্ছে দাতা সংস্থা IMF। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এখনই নয়, আগামী জুন নাগাদ ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। বিশ্লেষকরা বলেছে, রেমিটেন্স ও রিজার্ভের প্রবৃদ্ধি বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে উদ্যোগ নিতে হবে। গত কয়েক মাস ধরেই ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 121 টাকায় স্থির রয়েছে। অন্যদিকে খোলা বাজারেও ডলারের দর এর আশেপাশে। ব্যাংকিং চ্যানেলে এ দর স্থির থাকায় দাতা সংস্থা IMF মনে করছে বিনিময় হার পুরোটা বাজারমুখী হয়নি। এমন অবস্থায় IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ে কঠোর হয়ে পড়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি। ডলারের দর পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে শর্ত তাদের, যদিও দাম এখনই পুরোপুরি বাজার ব্যবস্থার ওপর ছাড়তে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। এক্সচেঞ্জ রিজার্ভটা যদি আমরা স্যাটিসফ্যাক্টরি লেভেলে রাখতে পারি, আমরা এক্সচেঞ্জ লেভেল রেটটাকেও বাজার ভিত্তিক করতে সক্ষম হব। সেই পর্যায়ে আগাচ্ছি। তবে সম্পূর্ণভাবে বাজার ভিত্তিক করা আমাদের দেশের যে অর্থনীতি তার জন্য সবসময় যে ফলদায়ক হবে তা না, কিছুটা হলেও লাগাম ধরে রাখা উচিত। দীর্ঘ সময় পর ডলারের বাজার অনেকটা স্থিতিশীল হলেও IMF এর চাপে কোন পদ্ধতিতে আগাতে হবে তা নিয়ে শঙ্কা ব্যাংকারদের। তারা বলছেন, দাতা সংস্থার পরামর্শ আমলে নিলে আবারও অস্থির হতে পারে ডলারের বাজার। ওভারঅল সিনারিও ডেফিনেটলি ইমপ্রুভ হচ্ছে। এখন আমরা যেটা জানতে পারছি যে IMF থেকে একটা প্রেশার আছে, বিশেষ করে এই ডিসবার্সমেন্টগুলোকে, 2টা ডিসবার্সমেন্ট যেটা এখন পেন্ডিং আছে এটাকে নিয়ে, যে তারা চাচ্ছে যে এটাকে মার্কেটটাকে ফ্লোট করে দেওয়ার জন্য। এখন ডেফিনেটলি মার্কেট ফ্লোট করতে গেলে একটা রিস্ক কিন্তু থেকেই যায়। এই সময়ের মধ্যেই তো আমাকে এই বাজার ফরেন এক্সচেঞ্জ মার্কেটের যে রিফর্মগুলো
এগুলো চূড়ান্ত করা দরকার। আজকে বাজার দর বাজারে ছেড়ে দিলে হয়তো দাম কমেও যেতে পারে। তবে ডলারের দাম বাজারের ওপর পুরোপুরি ছেড়ে দিলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে অনেকের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের কুলিয়াচরে সন্তানের সামনে বাবাকে মারধরের একদিন পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল দুপুরে উপজেলার তাতারকান্দি এলাকায় ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহেল মিয়া জানিয়েছেন, কিশোরগঞ্জের ভৈরবে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের 3 বছরের মেয়েকে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে তাতারকান্দি এলাকায় স্থানীয় কয়েকজন তাকে শিশু অপহরণকারী ভেবে রিকশা থেকে নামিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেল মিয়া ও শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে যাচাই করে পুলিশ জানতে পারে কন্যা শিশুটি তার নিজের সন্তান। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মারধরে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠি সদরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে 13 জন আহত হয়েছেন। ভোরে ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ভোর 5টার দিকে ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের 13 যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সংস্কারের অভাবে বেহাল দশা লক্ষ্মীপুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 40 কিলোমিটার এ সড়কে ঢালাইয়ের পরিবর্তে দেওয়া হয়েছে ইটের সলিং। এতে ঢাকা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার চলাচলে ভোগান্তি পড়েছেন যাত্রীরা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে, মহাসড়কটি 4 লেনে উন্নতি করার জন্য 1500 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। কিন্তু সড়কের 40 কিলোমিটার যেন এখন গলার কাটা। সবশেষ 8 বছর আগে মহাসড়কটিতে করা হয় কার্পেটিংয়ের কাজ। পরে সড়কটি ক্ষতিগ্রস্ত হলে দেয়া হয় ইটের সলিং। গাড়ির চাকায় যা পরিণত হয়েছে ধুলাবালিতে, ছড়িয়ে পড়েছে পুরো সড়কে। যে রোডের যে রাস্তার মধ্যে এখন যে বেহাল দশা, ধুমা উঠি নিম্নমানের ইট ব্যবহার করছে, ধুমা সব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যদি রাষ্ট্রের টাকা না থাকে তাহলে জনগণ থেকে চাঁদা তুলে হলেও এই রাস্তাটা সংস্কার করা উচিত এবং ইটের সোলিং উঠে প্রয়োজনে মাটি ফেলাই দেয়। যানবাহন চালকরা বলছেন, 40 কিলোমিটার পথ যেতে সময় লাগছে 4 ঘন্টা। এছাড়া প্রায় গাড়ির ইঞ্জিন বিকল ও যন্ত্রাংশ নষ্ট হয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। রাস্তাগুলো এত খারাপ হয়েছে যে গাড়ি নিয়ে আসতে যাইতে চাকার বেয়ারিং ভাঙে, এক্সেল ভাঙে, এই রাস্তা চলাটাই খুব মুশকিল। মহাসড়কটি ইটের সোলিংয়ের মাধ্যমে আপৎকালীন মেরামতের কথা বলছে সড়ক বিভাগ। এছাড়া মহাসড়কটি 4 লেনে উন্নীত হলে দুর্ভোগ কমে আসবে। এই রাস্তাটা আমরা বিভিন্ন সময় পানি দিয়ে রাখতেছি, কিন্তু যা পর্যাপ্ত না। 4 লেন প্রকল্পের যে ইভ্যালুয়েশনটা আমরা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করতেছি। এখন বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে চলছে। গত 6 মাসে এই সড়কটিতে ঘটেছে 18টি দুর্ঘটনা, মারা গেছেন 25 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। এর প্রতিবাদে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচির ডাক দিয়েছেন তারা। আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির হোসেন, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন? আমরা এর আগের বুলেটিন আমরা যেটা দেখিয়েছিলাম, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মুস্তাক আহমেদ ভুইয়া তিনি এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে তিনি কথা বলছেন। তো শিক্ষার্থীরা যেটা বলছে যে এই মেডিকেল কলেজে
যে হাসপাতাল কার্যক্রম সেটি যদি চালু না হয় তারা কিন্তু অনেকটাই যে শিক্ষা কার্যক্রম ব্যাহত করতে তারা আরেকটা বলছেন যেহেতু সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতাল কার্যক্রম এখন পর্যন্ত চালু হয়ে নাই, বিকল্প হিসাবে সুনামগঞ্জ বেসরকারি বিশিষ্ট হাসপাতালে তারা কিন্তু যে তাদের যে প্র্যাকটিস ক্লাস সেটা কিন্তু করতে পারত। তারা কিন্তু ক্লাস করেছে বলে আমাদেরকে জানাচ্ছেন। তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট ব্যবস্থা অর্থাৎ যাতায়াত ব্যবস্থা না থাকে, যেহেতু এই হাসপাতালটি জেলা শহর থেকে অনেক বাহিরে, তো যাতায়াত ব্যবস্থা না থাকে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে। তারা বলছেন যে দেশের অন্যান্য যে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু সপ্তাহে 6 দিন তাদের প্র্যাকটিক্যাল ক্লাস অর্থাৎ ওয়ার্ডে যে তারা ক্লাস সেটা কিন্তু করতো, কিন্তু এখন তারা সেই সুযোগ সুবিধাটা এই কলেজে পাচ্ছে না বলে আমাদেরকে তারা অভিযোগ করছেন এবং তারা তাদের দাবি জানাচ্ছেন। তো আসলে এই সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চলতি বছরের জুন মাসে চালু হওয়ার কথা ছিল, কিন্তু এই সময়টা আবার বর্ধিত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বর্ধিত করা কিন্তু আরো তাদের শিক্ষার্থীদের মধ্যে আরো খুব দেখা দিয়েছে। তো তারা আমাদেরকে যেমনটা বলছেন তাদের যে দাবি সেটা যতক্ষণ পর্যন্ত আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটা চলবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাকির হোসেন। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।